ছি ছি, সারা রাত এক ঘরে প্রাপ্ত বয়স্ক অবিবাহিত ছেলে মেয়ে রাত কাটে কিভাবে? হাই 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 খোদা, জাত মান সব গেল দেখছি। এই মেয়ে, এই মেয়ে, এই লাজ লজ্জা কিছু নেই নাকি? হ্যাঁ, দেখে তো ভদ্রই মনে হয়, তবে এমন একটা কাণ্ড করতে বিবেকে বাঁধল না? একটি বারো শরম করলো না? হ্যাঁ, সত্তরোর্ধ্ব নূরজাহান বেগমের পরনে শুভ্ররাঙা আটপৌরি শাড়ি, নাক ছিটকে চেঁচিয়ে বিলাপ করতে থাকেন। শেষ ধমকের সুরে বলে তীক্ষ্ণ চোখ তানুজার দিকে চাইলেন। তানুজা যেন পাথর হয়ে জমেছিল। কি থেকে কি হয়ে গেল এখনও বুঝে আসছে না তনুজার। নূরজাহান ধমকে তনুজার পেলব শরীর মৃদু কেঁপে উঠল। নূরজাহানের দিকে ভয়ে ভয়ে পলক তুলতে যাই তনুজা। দিঘির জলের মতো শান্ত আঁকিচোড়া নোনা জলে টইটুম্বর হয়ে আছে। সারা শরীর কেমন যেন অসাড় হয়ে আসছে। তনুজার চোখে ঘন পল্লব থেকে কাঁপছে। তনুজার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আওড়াই। বিশ্বাস করুন দিদুন, কিভাবে এরকমটা হয়েছে আমি সত্যিই কিছু জানি না। আমি মনে করতে পারছি না। থামবে অসভ্য মেয়ে মানুষ কোথাকার! তুমি দুধের বাচ্চা, আর নাকি 5 বছরের খুকি। এত বড় এক কাণ্ড ঘটিয়ে এখন বলছে সে কিছুই জানে না। আমি কি তোমার বলদ মনে হয়? হ্যাঁ, পাগলেও তোমার কথা বিশ্বাস করবে না। বাজে মেয়ে মানুষ কোথাকার! বাপের চরিত্র যেমন, মেয়ের চরিত্রও তো তেমনই হবে। মাতালের মেয়ে আবার কত ভালো হবে, যার পর বৌথ হয়ে অন্য বেডের লগে পরকিয়া করে বেড়াইতো, পলিতে রাত কাটাই, তার মেয়ের স্বভাব চরিত্র কত ভালো হবে এ সবাই জানে বোঝে। আমরা আমারই ভুল হয়েছে, এরকম একটা মেয়েকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। ইস, কি ভুলটাই না করে ফেলাম! হাই হাই হাই। কপাল চাপড়াতে থাকে নূরজাহান। মানুষ সবসময় মানুষের ঠিক দুর্বল পয়েন্টে আঘাত করে। এই একটি জায়গায় তনুজা বড্ড দুর্বল। তবে এর তার কী দোষ? বাবার উপর তনুজার পাহাড় সমান অভিমান। বাবার মুখ দর্শন করতে তনুজার কখনো ইচ্ছা হয় না। একটা দুশ্চরিত্রা মাতালের মেয়ের পরিচয় সমাজে বেঁচে থাকা কতটা কষ্টের তা কেবল নিরীহ নিষ্পাপ মেয়েটি বোঝে আর জানে। মা তো সেই ছোট্টটি থাকতেই ছেড়ে গেছে, পাড়ি দিয়েছে না ফেরার দেশে। তানুজার খুব ক্ষোভ হয় মায়ের উপর। মা কেন তাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ছেড়ে গেল? কেন তাকে সঙ্গী করে সাথে নিল না? তাহলে তো অন্তত এরকম অসুস্থ পরিবেশ তাকে থাকতে হতো না। তনুজার নাক সিটকে হাতের উল্টো পাশ দিয়ে গলা জড়িয়ে পড়া পানিটুকু মুছে নেয়। উপস্থিত কয়েক চোরা চোখ তনুজার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার চোখে তনুজার জন্য ঘৃণা ঝরছে। নূরজাহান পাশে তার ছোট্ট মেয়ের বয়সী 40 ঊর্ধ্ব তামান্না বাঁকা চোখে তাকিয়ে আছে। নূরজাহান তো চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। বুয়া মাজেদা কপাল কুঁচকে তাকিয়ে তামাশা দেখছে আর মনে মনে আওড়ায় হাসছে। তনুজা ঘাড় ঘুরিয়ে এবারের ছোট বউ শিরিন সুলতানার দিকে চাইল। শিরিনের মুখেও নেই, মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে তিনি। তনুজার দুকদম শিরিন এগিয়েই। শিরিনের হাতে দুটো ধোয়া চাকায়। অসহায়ত্ব ঝরল তনুজার কণ্ঠে। সে বলল, আন্টি, আপনি কিছু বলুন। এভাবে চুপ থাকবেন না প্লিজ। প্লিজ আন্টি, এভাবে চুপ থেকে ওনাদের সাথে নীরব সম্মতি জানাবেন না। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। আমি সত্যি বলছি, আমি জানি না আমি কি করে ইভান ভাইয়ের রুমে ছিলাম। আমি জানি না আমি কি করে ইভান ভাইয়ের রুমে ছিলাম। ট্রাস্ট মি। শিরিন তনুজার আগলে নেয়। তনুজার মাথাটা পরম মমতায় বুকে রাখে। শাশুড়ির দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, মা, আমার মনে হয় যা হওয়ার হয়েছে, আমাদের এখানে থেমে যাওয়া উচিত। কথাটা পাসকান হওয়ার আগে চুপ করে যাওয়াই বেটার। নূরজাহানের মুখে অন্ধকার নামল। ফর্সা মুখ কালো করে খেকিয়ে উঠলেন। নূরজাহানের মুখে অন্ধকার নামল, ফর্সা মুখ কালো করে খেকিয়ে উঠলেন। যা সব ঘটনা তোমার জন্য, যা সব ঘটেছে সব তোমার জন্য। তোমার জন্যই এমন একটা কেলেঙ্কারি হয়ে গেল। যদি না তুমি এই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিতে, আর না তো এরকম বিশ্রী ঘটনা ঘটতো। বাড়িতে দুইটা জোয়ান ছেলে আছে, সেখানে তুমি কি করলে? বান্ধবীর অসহায় মেয়েকে আশ্রয় দিয়ে ভালো মানুষই দেখালে। আমি পই পই করে বলেছিলাম, এরকম যুবতী মেয়েরে বাড়িতে রাইখো না, সাহায্য করার হলে করো, ঠিক আছে, তবে হেতিরে ম্যাচ ঠিক করে দাও, ম্যাচে থাকা। শুনলাম না তো আমার কথা? হলো এবার মান সম্মান সব গেল তো? আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার শ্বশুরের ঘর সম্ভ্রান্ত, সেখানে এরকম একটা ঘটনাকে ধামাচাপা দেই কি করে? এরকম একটা মারাত্মক বিষয় তুমি ধামাচাপা দেওয়ার কথা কিভাবে ভাবো বৌমা?
তোমার কি জ্ঞান বুদ্ধি বিবেক সব জলাঞ্জলি দিয়ে দিয়েছো? আমার বাড়ির বউ হয়ে তোমার মুখ থেকে নির্বোধের মতো কথা আমি মোটেও আশা করিনি। ডাকো এই মেয়ের দাদিকে। আজ ওর একটা বিহিত করতে হবে। এমন নষ্ট চরিত্রের নাতনিকে আমাদের ঘাড়ে চেপে তিনি তো আরামসে আছেন। দাদিকে ডাকার কথা শুনেই তনুজার পিলে চমকে উঠল, আটকে উঠল তনুজা। তনুজার একপাশে দাঁড়ানো সুঠাম দেহে অধিকারী ইফতিয়ার ইভেনের দিকে চাইল। লোকটার চুলগুলো এলোমেলো হয়ে আসছে, কপাল ছড়িয়ে ভুরু পর্যন্ত নেমেছে এলোমেলো চুল। তনুজা কিছু পল ওই মানবের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। তনুজা বুঝতে পারছে না এই লোকটা এত চুপচাপ কেন, এ কিছু বলছে না কেন। তনুজা এক বুক আশা নিয়ে ইভানের সামনে দাঁড়ায়। ইভানের দিকে মুখটা তুলে তাকিয়ে ভেজা গলায় বলল, আপনি এভাবে চুপ করে আছেন কেন? সবাইকে ক্লিয়ার করুন। আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি যা সবাই ভাবছে। আর আপনার আর আমার অমন কোনো সম্পর্কও নেই, আর না তো কোনো দিন ছিল। প্লিজ সবাইকে খুলে বলুন। ইভান দুহাত ট্রাউজারের পকেটে খুঁজে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে রেখেছিল। পরপর মাথা তুলে শান্ত নজরে তনুজার অসহায় মুখশ্রী দেখে নির্লিপ্ত জবাব এলো, আমি রাতে ড্রাঙ্ক করে বাসায় ফিরেছিলাম। ড্রাঙ্ক অবস্থায় থাকলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, আর পরবর্তীতে সব কিছু তার মেমোরিতে থাকে না। সো আমি মনে করতে পারছি না অ্যাকচুয়ালি রাতে আমার সাথে কী ঘটেছিল, আর সকালে ঘুম ভাঙার পর তো তুমি নিজেই জানো। তনুজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এর উপর তো ইভেন থেকে আসবে তা সে কোশ্চিনকালও ভাবেনি। তনুজার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, চারদিকটা কেমন ঘুরতে থাকে তনুজার কাছে। নূরজাহান অবাক বিলোপ করতে থাকেন। সিসি, এরপরও ছোট বৌমা তুমি আমাকে ঘটনাটা চাপা দিতে বলবে? আর দাদু ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে সব দোষ এ মেয়েই খারাপ। তনুজার পরিবেশটা ঘুরতে থাকে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। তনুজার দুপাশে কপাল চেপে ধরে, সব কিছু অন্ধকার হয়ে আসতেই মোসাতে লুটিয়ে পড়ে। মির্জাবাড়িতে আসা তনুজার 1 মাসও হয়নি। মাতাল বাবা এক বিপরীত 40 দুই বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করছিল তনুজা। বিয়ের আগে তিনি তনুজার দাদি সুফিয়া তনুজার মায়ের বান্ধবী শিরিনের কাছে সাহায্য চান। আপাতত কটা দিন যেন তনুজাকে থাকার ব্যবস্থা করেন। এরই মধ্যে সুফিয়া তার একমাত্র কন্যার সাথে তনুজার কাছে পাঠিয়ে দিবেন। তনুজার ফুপাফুপি চিকিৎসা নিতে ইন্ডিয়ায় গেছেন। 3 মাসের ভিসায় তার ইন্ডিয়ায় চিকিৎসা নিতে গেছেন। ওনারা ফিরলেই তনুজা তাদের কাছে একেবারে পাঠিয়ে দিবেন সুফিয়া। মাতাল বিস্কৃত মস্তিষ্কের বাবা নামক কলঙ্ক নোংরা মানুষের ছায়াও পড়তে দেবে না তনুজার উপর। আজ সকালে মির্জাবাড়ির কাজের বুয়া মাজেদা ইভানের রুম ঝাড়ু দিতে গিয়ে এক বেডে ইভান আর তনুজাকে দেখতে পায়। মাজেদা সিসি করে চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করে। মাজেদার হাঁক ছেড়ে ডাক, তারপর সবাই হইচই করে। তনুজার ঘুম হালকা হয়। শোয়া থেকে ঢপ করে উঠে বসে সে। তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ধরছিল। ঘুম ভেঙে ইভানের রুমে নিজেকে দেখে বিস্মিত হয় তনুজা। সে কখন এখানে এলো সেসব কিছুই মনে করতে পারছে না। তারপর নূরজাহান সহ বাড়ির প্রতিটি সদস্য তনুজার দোষারোপ করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে সুফিয়া আসছে। নাতির ঘরে একটা মেয়ে ছিল, সেখানে সব দোষ যেন মেয়েরই। নাতির এতে কোনো দোষ নেই, মেয়েটার চরিত্রের সমস্যা আছে। নাতির ধোয়া তুলসী পাতা। মেয়ে যদি এতই ভালো হবে, ছেলেটার ঘরে কি করতে গেছিল? ছেলেটা জোর করে চিৎকার করতে পারত, বাড়ি ভর্তি লোকজন ছিল। তার মানে এখানে সব দোষ কেবল তনুজার। ইভান পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের ভার্জিনিটি হারায় না, তারা নষ্ট হয় না, তারা কোনো দোষও থাকে না। নূরজাহান ঠিক এমন করেই বলেছিল সোফিয়াকে। বাসর ঘরের সোফায় মাথা নিচু করে বৃদ্ধা সোফিয়া বসে আছে। নূরজাহান রাজকীয় সিঙ্গেল সোফায় বসছে, যেন রাজদরবারের বিচার সভায় সে প্রধান বিচারক। শিরিনার তামান্না একপাশে দাঁড়িয়ে। নূরজাহান গভীর মুখে বললেন, সব তো শুনলেন, কাজের বুয়াদের তো জানেনি কেমন স্বভাব। এই ঘটনার চাক্ষুষ সাক্ষী হলো মাজেদা। সে আমাদের এখানে ছাড়াও এই তল্লাটে আরও কয়েক বাসে কাজ করে। মুহূর্তে খবরটা ছড়িয়ে দিবে সে। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, কোন এক রাজার বইয়ের কালো বাচ্চা হয়েছিল। এক দাসী বলল রানীর মা কালো দেখতে ছেলে হয়েছে। এই খবর অন্যজন বলেন রানী মায়ের কাকের মতো কালো ছেলে দেখতে হয়েছে। এরকম করতে করতে রাজ্যের গুজব রটে যায় রানী মায়ের কাক হয়েছে। সে বুঝেছেনি তো আমাদের সম্ভ্রান্ত মির্জাবাড়ি। মানুষ গুজব রুটে সম্মান শেষ করে দিবে, এমনিতে শত্রুর অভাব নেই। তিলকে তাল করতে উস্তাদ সবাই। একবার ঘটনাটা জানজানি হলে সমাজে মাথা নিচু হয়ে যাবে। আমার কাছে সব থেকে আগে মির্জাবাড়ির সম্মান, যা আমি বেঁচে থাকতে ধূলিসাৎ হতে দিব না। তাই কথাটা 5 কান হওয়ার আগেই, জল গড়িয়ে পড়ার আগেই একটা সিদ্ধান্তে যেতে চাই। আপনার নাতনি যদিও আমার নাতির এই মির্জাবাড়ির যোগ্য নয়, না আছে রূপ,
আর নাচে গুণ আপনার নাতনির। কোনো দিক থেকেই আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নেই ওই মেয়ের। তারপরও আমি এই মির্জা বাড়ির সম্মান রক্ষার্থে ওদের দুজনে বিয়ে দিতে চাচ্ছি। এতে আপনি কি বলেন? পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে তনুজা। শাসা শব্দে ঘোরা ফ্যানের দিকে কিছুক্ষণ থমেরেই তাকিয়ে আছে তনুজা। পরপর মস্তিষ্ক সজাগ হতে আশপাশ তাকায়। পায়ের কাছে বিছানায় বসে আছে ফুল, তনুজার প্রতিবেশী বোন। তনুজার সাথে ভারী মিষ্টি সম্পর্ক ফুলের। দাদির সাথে ফুলের বেশ সখ্যতা, পান পিষে দেয়। আবার দাদির পান গিয়ে খায় ফুল। কোথাও গেলে ফুল দাদির পিছু ধরে। এখানে ফুলকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে তনুজা। পিঠ জুড়ে অনিবেশনিত খোলা কেশ, শ্যামবর্ণের মুখটা চিন্তায় ফ্যাকাশে হয়ে গেছে তনুজার। মুখের উপর ছোটো ছোটো এলোমেলো চুল উড়ন্ত বাতাসে। সবসময় নিজেকে গুছিয়ে রাখা তনুজা কয়েক ঘন্টার ব্যবধানে কেমন এলোমেলো হয়ে গেছে। তনুজা ব্যস্ত সারে পরপর এক নাগাড়ে জিজ্ঞেস করলো, ফুল তুই? দাদি আসছে, ওরা দাদিরে কি বলছে? দাদি নিশ্চয়ই ওদের কথা বিশ্বাস করেনি। আমি দাদির সাথে কথা বলবো। ফুল, দাদি কই? দাদি কই? ফুল মুখটা ভার বিরস কণ্ঠে বলে, দাদি ওনাগুলোকে কথা কইতেছে। তোমার আইস বিয়া তনু আপা, আমি শুনলাম ইবার নাকি নাম ওই বেড়ার লগে আইজি সন্ধ্যায় তোমার বিয়া। দাদি আমারে কইল বিয়া পড়ায় থুইয়া তারপর বাড়ি যাইব। বিনামাগে যেন বজ্রপাত হলো। তনুজার বুকের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়, সাথে সাথে হ্যাং হয়ে আসছে। কি করবে ভেবে পাচ্ছে না। তনুজা তার মুঠোফোনে খুঁজে থাকে আর বিড়বিড় করে আওড়ায়, দিব্য, দিব্য, একমাত্র দিব্যই পারবে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। সবাই ভুল বুঝলেও দিব্য ঠিক আমাকে বুঝবে। আমাকে এক্ষুনি দিব্যর সাথে কথা বলতে হবে। আজকেই তো দিব্যর ফেরার কথা। প্লিজ দিব্য, ফার্স্ট আসো তুমি, আমাকে তোমার খুব প্রয়োজন। সারা ঘরমাই তন্ন তন্ন করে খুঁজেও ফোন পাচ্ছে না তনুজা। তনুজার দিকে পাগল পাগল ঠেকছে। তনুজার ড্রয়ারে ফোন খুঁজতে থাকে। এরই মধ্যে শিরিন এসে খাবার নিয়ে খাবারটা টেবিলে নামায়। তনুজা শিরিনকে দেখে উদ্ভ্রান্তের মতন ছুটের সামনে দাঁড়ায়। আন্টি, আন্টি যা হচ্ছে হতে যাচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আন্টি, আর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমার রাত্রি। কথা সম্পূর্ণ করতে দেয় না শিরিন সুলতানা। তিনি গভীর কণ্ঠে বলেন, ভুলে যাও সবটা, যা হচ্ছে মেনে নাও। তনুজা আহত হলো। বুকের ভেতরে তার ক্ষত বিক্ষত হলো। অসহনীয় যন্ত্রণায় বক্ষপিঞ্জর ছটফট করছে। তনুজা অসন্ত গলায় বলল, দয়া করুন আন্টি, আপনি সবটা সামলে নিন, আমায় একটু সময় দিন। আমি প্রুফ করে দিব আমি খারাপ নই। আর না তো আমার এরকম বাজে ইন্টেনশন ছিল। ভেবে নাও যা হয়েছে হয়তো ভালোর জন্যই। তোমার দাদির মতামত জানানোর পরেই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাবারটা খেয়ে নিও, ওইদিকে আমারে ডাকতেছে। শিরিন আর কোনো কথাই বলতে প্রস্থান করে। তনুজা শিরিনের যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে ঠায় তাকিয়ে রয়। সোফিয়ার নাতনির কাছে আসছে তনুজা তার দাদিকে বোঝানোর চেষ্টা করে এই বিয়ে করার সম্ভাবনায় তার পক্ষে। সোফিয়া অটল থাকে তার সিদ্ধান্তে, বোঝায় তনুজাকে। হয়তো এটাই তার জন্য মঙ্গলকর। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, সবটা মেনে নিতে বলেন। পরন্ত বিকেলে শিরিনের রুমে দাঁড়িয়ে আছে মা ছেলে। দিব্য ফর্সা মুখটা কালো হয়ে আছে, চোখ দুটো থেকে আগুন বেরোচ্ছে যেন। রাগে ক্রোধে ফুঁসে ওঠে দিব্য কাচের ফুলদানিটাকে এক হাত দিয়ে ফেলে দেয় ফ্লোরে। মুহূর্তেই কাঁচ ভাঙার শব্দে রুম জুড়ে ধ্বনিত হতে থাকে। শিরিন শুধু দীর্ঘশ্বাস ফেলল। দিব্য দাঁত কিরমির করেই বলল, মাম্মাম, তুমি সব জেনেও চুপ করে মেনে নিচ্ছ কেন? আর এত কিছু ঘটেছে তুমি আমাকে ফোন দিয়ে জানাওনি কেন? এই বিয়ে এক্ষুনি বন্ধ করো। দিব্য, তুমি মাত্র আসলে, শাওয়ার নাও, ফ্রেশ হও আর মাথা ঠান্ডা করো। তোমার এই দিদির সবটা সিদ্ধান্ত নিয়েছে, আমার করার কিছুই ছিল না। আর তুমি তো জানো আমি কেন। ওনার উপর দিয়ে তোমার পাপাও কিছু বলতে পারে না। যাই হোক, যা হয়েছে হতে দাও। আশা করি এই বিয়েতে তুমি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বিয়ে মাই ফুট। দিব্য ফ্লোরে থাকা কাছের টুকরোটি লাথি দেয়। পায়ে কেটস থাকায় আঘাত থেকে বেঁচে যায়। শিরিন দপ করে চোখ বন্ধ করে নেয়। আসন্ন ঝড়ে ভয়াবহতা টের অনুমান করতে পারছে শিরিন। দিব্য বড় বড় শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, যাতে দাঁত চেপে বলতে থাকে, মাম্মাম, আমি দিদিনের সাথে কথা বলবো। আর তনুজার মতো একটা ভালো মেয়ে কখনোই একজন মেন্টালি সিক ড্রাঙ্কার সাইকো ডিজার্ভ করে না। মাম্মাম, তনুজা কখনোই ওই ড্রাঙ্ককে ডিজার্ভ করে না তনুজা ডিজার্ভ। চিল্লিয়ে বলতে থাকে দিব্য। শিরিন স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকিয়ে ছেলের দিকে। দিব্য, ইভান তোমার বড়, সে তোমার ভাই হয়, তাকে সম্মান দিয়ে কথা বলো। আমার সামনে ইভানকে নিয়ে কখনো এরকম কথা পুনরায় বলবে না।
আমি তোমাকে সাবধান করে দিলাম। ভাই মাই ফুট, আমার বিশ্বাস সবটা যেন বুঝোই একরকম নোংরা শখ কষেছে সে। আমি ওকে সফলতা দেব না মাম্মাম, কখনোই না। ঠাস করে শব্দ হয়, বদ্ধকারের শব্দটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দিব্য এক হাত গালে ধরে মায়ের দিকে ফ্যালফ্যাল করে চাইল। মা তাকে চড় মেরেছে, এটা অবিশ্বাস্য দিব্যর কাছে। দিব্য অস্পষ্ট আওড়ায়, মাম্মাম তুমি আমাকে মারলে, অন্যের ছেলের জন্য নিজের ছেলের গায়ে হাত তুললে। শিরিন বড় বড় শ্বাস ফেলে থাকে। বড় হওয়ার বুদ্ধি হওয়ার পর এই প্রথম ছেলের গায়ে হাত তোলেন শিরিন। একমাত্র ছেলে হওয়া খুব আদরের বড় করছেন। শিরিনের চোখের মনি তার ছেলে সাফওয়ান দিব্য মির্জা। শিরিন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, অন্যের ছেলের জন্য নিজের ছেলেকেও মেরেছি আমি। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলতে পারি না। আজ তুমি যাকে র্যাঙ্ক মেন্টালি সিক বলছো, সে আজ আমাদের জন্যই এরকম হয়েছে। আমরা তার কষ্ট বুঝিনি, তাকে ঠিকমতো আগলে রাখতে পারিনি। ছেলেটা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে শুধু কিন্তু তোমার জন্য দিব্য। তোমাকে বাঁচাতে গিয়েই সে অন্যের মায়ের প্রাণ হারায়। তারপর তারপর আমরা কি দিলাম, কি দিয়েছি ছেলেটাকে? কিছু দিতে পারিনি। তুমি নিজের ছেলেটার সাথে চিট করেছিলে। ছোটবেলায় ইভান মানসিকভাবে ভেঙে পড়ে। মাকে হারানোর শোক তার মনে মস্তিষ্কে প্রভাব ফেলে। একটা হাসি খুশি ছেলে কেমন বদলে যেতে থাকে। পরবর্তীতে যখন সে দ্বিতীয় আঘাত পায়, সে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চায়। ইভান মানসিক ডিসঅর্ডারের মধ্যে আছে। নিঃসঙ্গতা একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খায়। আর নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত যে ছেলেটার দিকে তাকানোর ফুসরত মেলেনি। ছেলেটা দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছে, সেদিকে আমাদের নজর অবেলায় এসে পড়ল। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট ডেকেও এখন কোনো লাভ হচ্ছে না। শিরিনের দু চোখের কোলে গড়িয়ে পড়তে পড়তে থাকে পানি। শিরিন দিব্যের দুহাত টেনে ধরে বলল, দিব্য, মনে আছে তোমার সাইকোলজিস্ট কি বলেছিল? ইভানের আগের মতো হাসি খুদে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য একজন সঙ্গীর প্রয়োজন। আমি তো আশার আলো ছেড়ে দিয়েছি। ইভান বিয়েতে রাজি হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না ইভান আর কখনো বিয়েতে মত দেবে, সংসার করতে চাইবে। এটা আমার কাছে কল্পনাতীত ছিল, আমি স্বপ্নেও ভাবিনি। দিব্যর কাছে সাহায্য লাগছে, অসহ্য লাগছে। দিব্য দু চোখে তনুজার মুখটা ভাসছে, আর ভাসছে কিছু কিছু সুন্দর মুহূর্ত। মনের ক্যানভাসে বরং বাংবার উকে দিচ্ছে রঙিন স্বপ্নের কল্পনারা। মস্তিষ্কে স্মৃতিরা হানা দিতেই দিব্য নিজেদের এলোমেলো লাগছে। রাগে দিব্য ফর্সামুখ লাল আভা ছড়িয়ে পড়ল, সাথে কপালের নীল রাগগুলো দৃশ্যমান। দুহাত দিয়ে মায়ের হাত দুটো ঝাঁকি দিয়ে সরাই দিব্য। মায়ের দিকে পিঠ ঘুরে দাঁড়ায়, এক হাতে কপাল স্লাইড করে রুড কণ্ঠে বলে, মাম্মাম তুমি বুঝতে পারছো না, ও প্রতিশোধ নিচ্ছে, আমার থেকে প্রতিশোধ নিচ্ছে ও। আর রিপিট, ও সাফওয়ান দিব্যের থেকে রিভেঞ্জ নিচ্ছে। তিশাকে আমি হেল্প করেছিলাম, সেই রাগ ক্ষোভ থেকেও আমার থেকে তনুকে কেড়ে নিচ্ছে। মাম্মাম তুমি সবটা বোঝার পরেও চুপ থাকবে কি করে? বাসঘরে বসে আছে ফারিসানুর তনুজা। তবে এটাকে আদেও বাসরঘর বলে? কারণ বাসরঘর কথাটা শুনলেই সাধারণ চোখের ওপর জলজল করে ভাসে পুষ্পে সজ্জিত ঘর, যে ঘরে রঙিন স্বপ্ন নিয়ে নতুন জীবনে পদার্পণ করবে নববধূ। তবে কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। কখনো পরিবারের চাপে বা অন্য কোনো কারণে স্বপ্ন ভেঙে মনের চাওয়াকে প্রায়োরিটি না দিয়ে পরিস্থিতির শিকার হতে হয়। তেমনই আজ পরিস্থিতির শিকার হয়েছে তনুজা। রঙিন স্বপ্ন নিয়ে যে স্বামীর ঘরে পা রাখতে পারেনি, তার স্বপ্ন, তার মনের চাওয়া, তার ভালোবাসার কাছে টুকরোই পরিণত হয়েছে। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছে তার রঙিন স্বপ্ন। ক্ষত বিক্ষত হচ্ছে তার ছোট্ট হৃদয়। স্বপ্ন ভেঙে মনের চাওয়া, ইচ্ছের বিরুদ্ধে সে আজ পুষ্পবিহীন, সাজানো কক্ষবিহীন কথিত বাসর ঘর তথা স্বামীর ঘরে। এই তো আজ সন্ধ্যায় 3 বার কবুল বলে তনুজা আর ইভানের বিয়ে হয়েছে। তনুজার গায়ে লাল টকটকে বেনারসি, গলায় একটা হার, কানে ঝুমকো, দু হাতে দুটো বালা, মুখে নেই কোনো সাজসজ্জা। এটাই ছিল তনুজার বিয়ের সাজ। শিরিন সুলতানা তনুজার শাড়ি পরানোর সময় বললেন, গাড়ি আর গহনাগুলো ইভানের মায়ের। ফাঁকা ঘরে হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসে আছে তনুজা। তনুজা নিজের বড্ড অসহায় ঠেকছে, খুব বেশি অসহায় লাগছে তনুজার। এই ঘরে ওই লোকটার সাথে কি করে একসাথে থাকবে, কি করে লোকটার সাথে জীবনের বাকিটা পাত পাড়ি দিবে? না না, তনুজা ভাবতে পারছে না সে যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই, যদি থেকে থাকে কিছু, সেটা হলো ঘৃণা। ঘৃণিত একটি লোকের সাথে এক ছাদের নিচে কি করে থাকবে তনুজা? কি করে? এই বাড়িতে থাকা কালীন তনুজার শুনেছে লোকটা অতিরিক্ত মদ্যপান করে, আর সচক্ষে দেখেছে হতো বুয়াকে এই রুমে থেকে বড় মদের খালি বোতল নিয়ে বের হতে। তনুজা ছোট্ট থেকে নেশাগ্রস্ত লোকদের ভয় পায় আর নীরব ঘৃণা করে
থাকে সেই সব নেশাগ্রস্ত লোকদের উপর। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ একজন অসুস্থ নেশাগ্রস্ত মানবী তার স্বামী। হ্যাঁ, তার স্বামী। তনুজা আজ মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। চোখের সামনে বারংবার ভেসে উঠছে বাবার নেশা করে বাড়ি ফিরে মায়ের উপর অত্যাচার করা, অকথ্য ভাষায় গালিগালাজ। বাবা মার মারধর করতো মাকে। সেই সময় ছোট্ট তনুজা ভয়ে সিটিয়ে একপাশে লুকিয়ে থাকতো, আর তার খুব ভয় করত। কত বড় হয়ে যখন বাবার বাজে চরিত্রের কথা লোকমুখে শুনল, সেই থেকে বাবার প্রতি তীব্র হলো ঘৃণা। এই লোকটাকে মদ্যপান করেও নিশ্চয়ই চরিত্রহীন হবে। বেছে বেছে তনুজার ভাগ্যে এমন লোককে এই সাথেই জড়ানো ছিল। হায় খোদা, এটা কেমন পরীক্ষা! তনুজার সত্তা জানান দিচ্ছে। তনুজার পরিণতিও বোধহয় তার মায়ের মতনই হতে যাচ্ছে। তনুজা ফুপিয়ে উঠল, ঝরঝর করে কেঁদে উঠল অস্পষ্ট আওড়ায়। হে খোদা, আজ আমার মনে হচ্ছে আত্মহত্যা মহাপাপ না হলে অনেকেই এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতো না এই নিষ্ঠুর পৃথিবীতে। এই পৃথিবী খুব নিষ্ঠুর। আমি এক হতভাগিনী এই পৃথিবীতে, যার বাবা থাকতেও বাবার আদর, স্নেহ, ভালোবাসা পায়নি, আর বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। এই নিষ্ঠুর নির্দয় পৃথিবী প্রথমে মাকে কেড়ে নেয়। যেটুকু শান্তি ছিল সেটুকুও আজ কেড়ে নিল। আমার চোখে আমি ধুধু মরুভূমি দেখতে পাচ্ছি, যেখানে আমার জন্য এক অন্ধকার কষ্টের ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। সৃষ্টিকর্তার উপর তনুজার মাঝে মাঝে অভিমান হয় তার ভাগ্যের উপর। ভাগ্যটা একটু সুপ্রসন্ন হলে কি খুব বেশি ক্ষতি হতো? দাদি চলে যাওয়ার আগে কত কি বুঝ দেয়, সান্ত্বনার বানিয়ে ওড়ায়। সামনে কি আছে সেটা কেউ বলতে পারে না, আর না তো কেউ জানে। তবে ভালো কিছুরই আশা রাখতে হবে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, তার সিদ্ধান্তে নিরাশ হতে নেই। কিসে কল্যাণ নিহিত আছে আমরা কেউ জানি না, তবে আশা হারাতে নেই। আমার সোনা আপা যদি ভালো হয়ে থাকে, তবে সে এই ভালোর ফল পাবে, এটা আমার বিশ্বাস। আমার আপা খুব বুঝদার। আশা করি তুমি হতাশ হবে না, আর না তো নারাজ হবে। সবুর করো, কষ্টের দিন শেষ হবে। আরও অনেক কিছুই বলে বুঝ দেয় দাদি। দাদির দেওয়া বুঝ আজ আর মন মানতে চাইছে না। মনটা আজ ভাগ্যকে দোষারোপ করছে। দাদির বলা কথাগুলো পরপর স্মরণ করে ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে স্বগতিক্ত করে। দাদি, তোমাকে আমি কতবার করে বললাম, সবাই যা বলার বলবে, তুমি দয়া করে এ বিয়ে থামাও, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি এখানে এভাবে থাকতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আজ তুমি আমার কোনো কথাই শুনলে না। এত বড় দুনিয়ায় আমি সবার বোঝা হয়ে আছি। এতদিন দাদি তোমার বোঝা হয়েছিলাম। ভালো হয়েছে তোমার ঘাট থেকে আমি নামক বোঝা নেমেছে তো এবার। অসহায় তনুজা দাদির প্রতি অভিযোগ করতে থাকে। বড় ধরনের শ্বাস ফেলে তনুজা বিছানা থেকে মাথা ঠেকায়। চোখ দুটো বুঝতেই দিব্য কথা মনে পড়ে। দিব্য কি আমার মতো কষ্ট পাচ্ছে? দিব্য বোধহয় আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে, কারণ ভালোবাসার শুরুটা দিব্যর দিক থেকে হয়েছিল। দিব্য, আই এম সরি, তুমি ওকে মাফ করে দিও। তনুজা অচেতন মন আওড়ায়। দিব্য, আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমিও কি বাকি সবার মতো আমাকে ভুল বুঝেছো? তুমিও কি আমাকেই দোষী সাব্যস্ত করছো? তা না হলে একটি বারও আমার সাথে দেখা কেন করলে না? আমি শেষ অবধি তোমার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম এই তুমি সবার সামনে আসবে আর এই বিয়ে হতে দিবে না, যে করেই হোক এই বিয়ে আটকাবে। তবে সত্যি হলো না আমার ভাবনা। দুহাতে বিছানার চাদর খামচে ধরে ঠুকরে কেঁদে ওঠে তনুজা। কংক্রিটের চার দেওয়ালের ভেতরের কান্নার শব্দের প্রতিধ্বনি হতে থাকে। বড় আলিশান রুম, চারদিকে শুনশান নীরবতা। রুমটা থেকেই ঘুটঘুটে অন্ধকার ঢেকে যাচ্ছে। তো আবার টেবিলের ল্যাম্পের মৃদু মোহনীয় আলোয় আলোকিত হচ্ছে। টেবিলের উপর থাকা ল্যাম্প টেবিল লাইটের বাটন হাতের মধ্যে মুখে শয়তানে হাসি দিয়ে একবার সুইচ অন করছে আর একবার অফ। হঠাৎ নিস্তব্ধতা নীরব ভেঙে রুম জুড়ে খিলখিল হাসির শব্দ আওয়াজ ঝংকার তুলো। একা এরকম হাসি দেখলে যে কেউ নির্ঘাত ম্যাড উপাধিতে ভূষিত করবে। হাসি থামিয়ে এক হাত মুখের উপর রেখে চুলের কান পিছনে ঠোঁট গুঁজে দিয়ে বলে, ইস বেচারি ফারিসানুর তনুজা, বোকা মেয়ে তনুজা, ইউ আর ফুলিশ। হাহা। আবার অট্টহাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর এবার তার চল শক্ত হয়, দাঁত কেমির করে বলে, বোকা তনুজা, যা কিছু হয়েছে তার জন্য পরোক্ষভাবে তুমি দায়ী ছিলে। তো ভেবেছিলাম কাজটা শেষ করে মনে মনেই তোমার থেকে সরি বলে নিব, কিন্তু এখন তো দেখছি তোমার থেকেও
বড়সড় একটা থ্যাঙ্ক আমারই পাওনা থাকলো। বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি। সম্মান নষ্ট হওয়ার জায়গায় তুমি সম্মান পেয়ে গেলে। বাহ, রাতারাতি মির্জা বাড়ির বড় বউ হয়ে গেলে। বাহ। একটু থেমে টেবিলের উপর থেকে একটা পেন হাতে নিয়ে সজোরে টেবিলে গেথে কুটিল হাসে। দিব্য বেব, টিট ফর ট্যাট। নিজেকে খুব চালাক ভাবো না? ইউজ করবে দেন ছুঁড়ে ফেলবে, সেটা তত সহজ নয়। আমাকে তোমার নির্বোধ মনে হয়? কামিং সুন, আই উইল সি ইউ সুন বেব। ঘড়ির কাঁটা রাত 12টা ঘরে। ঘুম নেই শিরিনের চোখে। ঘরময় পায়চারি করতে করতে কিছু ভেবে নিচে নামে। শাশুড়ি ঘর আলো আলো জ্বলছে দেখে সেদিকে এগোই। দরজার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে মিহি স্বরে বলে, মা ঘুমাননি এখনো? আপনার শরীর খারাপ করছে কি? ভেতরে আসো। গভীর স্বরে আসলো। শিরিন ভেতরে যাই। নূরজাহান রকিং চেয়ারে বসে হাত দুটো চেয়ারে হাতলে এভাবে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, ইভান বাড়ি ফিরেছে? না না মা, ফিরিনি এখনো। আর ছোট দাদু ভাই, সে সে কোথায়? দিব্য দিব্য তো এখনো আসেনি, চলে আসবে এক্ষুনি। শিরিন কিছুটা ভয়ে ভয়ে বললেন। নূরজাহান ফের জিজ্ঞেস করলেন, তার আবার কি হলো? 5 দিন পর ট্রিপ থেকে বিকালে ফিরে রুমে ভাঙচুর করে কোথায় গেল সে? সে তো রাগের খনি। তা কি তার জন্য হঠাৎ মেজাজ তার হঠাৎ মেজাজ বিগড়ে গেল যে ভাঙচুর করলো? আর এত রাত হয়েছে এখনো ফিরল না যে? শিরিন জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা করে বলল, ও এমনই মা, জানিনি তো ওর রাগ বেশি, একটু বকেছিলাম তাই আর কি। শিরিন গুছিয়ে মিথ্যে বলে। পরপর ছেলে সাফাই গাইতে সে ফের বলে, কোথায় আর যাবে? আছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, হয়তো বন্ধুদের সাথে থাকতে পারে। আপনি চিন্তা করবেন না। দিব্যর সাথে আমার ফোনে কথা হয়েছে। একবার বলছো এক্ষুনি চলে আসবে, আবার বলছো থাকতেও পারে। কিছু কি লুকাচ্ছ, আড়াল করছো আমার থেকে? না 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 মা। দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসে নূরজাহান ভরাট গলায় বলল, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি বৌমা। তুমি অন্য ছেলেটাকে তো দেখে রাখতে পারোইনি, সাথে নিজের ছেলেটাকেও। সংসার ব্যবসা একসাথে সামলাতে গিয়ে সংসারের প্রতি তুমি উদাসীন ছিলে। ব্যবসা আমার ছেলেই এক হাতে সামলাতো না, তুমি নিজের সব ক্ষেত্রে পারদর্শী প্রকাশ করতে গিয়ে আমার কথা না শুনে অফিসের কাছে জড়িয়ে পড়লে। অফিসে কাজ করতে করতে বাড়ির বাচ্চাদের সময় দিতে পারোনি, তাদের যত্ন নিতে পারোনি, সংসারের মনোযোগ দিতে পারোনি। তুমি ভেবেছ অর্থ দিয়ে সব হয়, যখন যা প্রয়োজন তাই দিলেই ভালোবাসা হয়, যত্ন নেওয়া হয়। নিজের ছেলেটাকে তো বদমেজাজি জেদি বানিয়েছ। সঠিক আদব কায়দা খুব অভাব ছোট দাদু ভাইয়ের। আরেকজন, উফ, তার কথা আর নাই বলি। শিরিন নিশ্চুপঠায় দাঁড়িয়ে রইল। মুখে তার একটি কথাও নেই। শাশুড়ির কথায় তার নীরব সম্মতি আছে। শাশুড়ির কথায় পুরোপুরি না হলেও একেবারে মিছে নয়। সত্যি তো, ছেলেরাকে কে কী করছে তা দিকে তারই নজর রাখতেছিল না। খেয়ালই আসেনি তার। ছেলের প্রতি আরেকটা নজর তো উচিত ছিল, না হলে আজ অবেলায় সে তার আফসোস করতে হতো না। তার কাছে তো খোলা আকাশের নিচে ঘাসের উপরে গোল হয়ে বসে আছে ইয়াং 4টা ছেলে। সিগারেটের ধোঁয়া উঠছে সবারই মনের মধ্যে। আজ দিব্য, সে পিছনের দিকে ছেলে বসে দুই গিরা ঘাসের ওপর ঠেলে দিয়ে আকাশপানে তাকিয়ে আছে। এরই মধ্যে লিমন সিগারেটের ধোঁয়া উড়িয়ে টিটকারি দিয়ে বলল, দিব্যশালা দেবদাস বনে গেলি নাকি? দিব্য উত্তর দেয় না। সে জবাব দেওয়ার প্রয়োজন বোধও করে না। লিমন কপাল কুঁচকে ফের জিজ্ঞেস করল, এই দিব্য, তুই তনুজাকে এখনো সাপোর্ট করছিস কেন আমি বুঝতে পারছি না। আর তোর ভাইকেই বা কেন দোষ দিচ্ছিস? তনুজা ক্যারেক্টারলেস হতে পারে। দিব্য আকাশ বাতাস কাঁপিয়ে ধমক দেয়। লিমনের শার্টের কলার চেপে ধরে দাঁত কটমাট করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। তনুজা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। তনুজাকে আমি খুব ভালো করে চিনি, জানি ও অমন কোয়ালিটির মেয়ে নয়। আর ইভান রিভেঞ্জ নিচ্ছে আমার থেকে। ইভান প্ল্যান করে এইসব কিছু করছে। যেই দিন অ্যাকচুয়ালি কী হয়েছিল আমাকে জানতে হবে, আর জানতে হবে আমার। তা যেভাবেই হোক আমার করতেই হবে। কলার ছেড়ে হাত ঝরাতে ঝরাতে সোজা হয়ে বসে দিব্য। উপস্থিত কয়েক জোড়া চোখ বিস্ময় প্রকাশ পায়। লিমন বিস্মিত স্বরে প্রশ্ন করে, দোস্ত, তুই কি সত্যিই তনুজার প্রেমে পড়েছিস? তুই কি সত্যি সত্যিই তনুজাকে ভালোবেসে ফেলেছিস? শান্ত অথচ দীর্ঘ গলায় বলে দিব্য, ইয়াহ, আই লাভ হার, আই লাভ ফারিস্তা নূর তনুজা। লিমনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিস্ময়ের পার্দ আকাশ ছুঁই ছুঁই হয়। অবাক হয়ে শুধায়, হয়াত তুইশা? সময় গড়িয়ে যায়। তনুজা ঠাই ফ্লোরে বসে রয়। আর সরেও ওদের শরীর নিয়ে মাথাটা বিছানার কাছে সাথে ঠেকে চোখ বন্ধ করে আছে তনুজা।
তর্নির মধ্যে শব্দ করে দরজা খোলার শব্দে আটকে ওঠে তনুজা। পরপর মাথা তুলে ইভানকে এদিকে তাকিয়ে থাকতে থেকে অজানা ভয় আটকে সিটিয়ে যায় তনুজা। লোকটার চোখ দুটো কেমন লাল টকটক হয়ে আসছে। লোকটা নিশ্চয়ই নেশা করে আসছে। ইভান যত এগোতে থাকে তনুজার গলা তত শুকিয়ে আসতে থাকে। এই লোকটা কি এমন সাম্মিত্য ফলাবে, তনুজাকে শোবে, জোর জবরদস্তি করে বাসর করবে? এইসব মনে উঠতেই তনুজার কেমন গা ঘিন ঘিন করে ওঠে। তনুজা এই লোকের স্পর্শ না মেনে নিতে পারবে, আর না তো চিৎকার করে প্রতিবাদ করতে পারবে। কারণ সবাই বলবে ইভান তার স্বামী, তার পুরোপুরি হক আছে তনুজার ওপর। ইভানের প্রতি আকাশচুম্বর ঘৃণা হচ্ছে তনুজার। সব দোষ এই লোকের। এই ইচ্ছে করেই তনুজাকে ফাঁসিয়েছে যে একটা মেয়েকে ফাঁসিয়ে ফাঁদে ফেলে বিয়ে করতে পারে। আর যাই হোক, সে কখনো ভালো মানুষ হতে পারে না। সে খুব খারাপ লোক, হ্যাঁ খুব খারাপ। তনুজা এসব কিছুর জন্য ইভানকে দায়ী করে, আর পৃথিবীর সবচেয়ে খারাপ লোকের ট্যাগ লাগায় ইভানের নামের পাশে। ইভান একে বেঁকে পা ফেলে বিছানায় দিকে এগোচ্ছে। তনুজা তত আতঙ্কিত হয়, ভয় আরও ছোটো হয়। তনুজার পেলব শরীরে ভয় পেয়ে জুবুথুবু হয়ে যাচ্ছে। শি ইজ এ প্রেস্টিটিউট। তিশা একটা প্রেস্টিটিউট। তিশার নাম শোনার সাথে সাথে বিশ্রী গাড়িটা কন্ট্রোলে অবধি আসলেও দিব্য সেটা মুখ দিয়ে বের না করে গিলে নেয়। দিব্যের হাতের আঙুলে মুষ্টিবদ্ধ হয়ে যায়। বড় বড় শ্বাস ফেলে দাঁত কেমড়ির মুখে সে বলল, তিশার মতো মেয়েদের টাইম পাসের জন্য পারফেক্ট, শুধু টাইম পাসের জন্য। তিশা কখনো লাইফ পার্টনারের হওয়ার যোগ্য নয়। এরা বাড়তি খাবার রুচি সম্পন্ন। আজ একটা ভালো লেগেছে তো কাল এর থেকে বেটার কাউকে দেখলে সেখানে নিয়ে সঁপে দেবে। আর যাই হোক না কেন, এইসব মেয়ের সাথে সংসার হয় না। এদের সাথে সংসার করার স্বপ্ন দেখা মহা বড় ভুল। নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনা। তাই জেনে শুনে সাফওয়ান দিব্য নিজের পায়ে নিজের কুড়াল মারবে না। দিব্য ঘাট ছেড়ে হাতের উপর রেখে ফু দিয়ে উড়িয়ে দেয়। উপস্থিত কয়েক জোড়া চোখ বিস্ময় নিয়ে দিব্যর দিকে তাকিয়ে থাকে। লিমন পকেট থেকে আরেকটা সিগারেট বের করে চেপে ধরে আগুনের জ্বালা নিবে। তন্নমধ্যেই দিব্য একটা টান দিয়ে সিগারেটটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চাপ দিয়ে ধরে। লিমনের হাত থেকে লাইটটা নিয়ে আগুন জ্বালাতে থাকে দিব্য। লিমন কপাল কুঁচকে পড়ল। দিব্য শাহ বইলা তোর একটা জিনিসে আমার খুব হিং ভেসা হয়। যদি আল্লাহ সেটা আমাকে দিত, তাহলে মেয়েদেরকে পটাতে পারতাম ভালো। কপাল করে একটা ইনোসেন্ট ফেস পেয়েছিস। দারুণ মাইরি। তোর মতো এই ইনোসেন্ট ফেসটা সকল ছেলেদের দরকার ছিল। দিব্য ছাড়া বাকিরা হো হো শব্দ করে হাসতে থাকে। লিমনের কথায় দিব্য আগ্রহ দেখায় না। সে আসে অন্য ধ্যানে। তার ভেতরটা তুষের আগুনের মতো জ্বলছে। দিব্যের ভেতরে যেন আগুন জ্বলছে। প্রশান্ত মহাসাগরের সব পানি দিলেও যেন নিভবে না। দিব্যর চোখমুখ স্পষ্ট ইভানের প্রতি রাক্ষোভ। দিব্য দাঁত কটমাট করে, তার অবচেতন মন আওড়ায়। ইভান যদি ইনডাইরেক্টলি প্ল্যান করে তনুজাকে বিয়ে করে থাকে, তবে ইভানের চরম মাসল গুনতে হবে। তনুজা নামটা মস্তিষ্কের স্মরণ হতেই একটি মায়াভরা মুখ, হরিণীর শান্ত চোখ, দিব্যর চোখ দুটোই জলজল করে ভেসে ওঠে। ভীত বোকা বোকা মেয়েটি নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল দিব্য। সেই মেয়ে আজ অন্য কারো ঘরে বউ পরিচয় আছে। দিব্যের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চিনচিনে ব্যথা হয় বুকের বাঁ পাশে। দিব্য এক হাত বুকের উপর রেখে অস্পষ্টভাবে আওড়ায়, তনুজা, আই রিয়েলি লাভ ইউ তনু। গিয়ে বা যারা এই নোংরা গেম খেলেছে তাদের কাউকে আমি ছাড়বো না। দিব্য দুই আঙুলের সিগারেট ধরে শোক টান দেয়। আর সিগারেটের নিকোটিনে মস্তিষ্কে সুখানুভূতি দিচ্ছে না। কোনো কিছুই ভালো লাগছে না দিব্যর ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। পরপর আকাশের দিকে মুখ করে ধোঁয়াশা ছাড়তে থাকে দিব্য। তার কষ্টটাকে যদি এভাবে ধোয়ার মতো বাতাসে উড়িয়ে দেওয়া যেত, উফ, তাহলে অন্তত একটু শান্তি মিলত। ইভান বিছানার একপাশে পা ঝুলিয়ে ধপ করে বসে। তার চোখ দুটো বরাবরই বুঝে আসতে চাইছে। অনেক কষ্টে সে পিটপিট করে তাকানোর চেষ্টা করছে। তার সামনের সব কিছু চেয়ে সে ডাবল দেখছে। তরুজা পরনের কাপড় দু হাতে শক্ত করে ধরে জড়সড় হয়ে আছে। তরুজার গালটা শুষ্ক মরুভূমির মতনই হয়ে আসছে। তনুজা জিভ দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে। লাইটের ফকফকা সাদা আলোয় তনুজার শ্যামবর্ণ মুখ, ফোলা ফোলা চোখ মোহনীয় লাগছে। ইভান ঘন ঘন বার কয়েক পলক ফেলল। তনুজার ফেসের মধ্যে সে তিশাকে দেখতে পায়। তার চোখে তিশার ফেস ভাসছে। ইভান দুই হাতের উল্টো পার্চে চোখে ডোলে ফের ভালো করে তাকায়। নেশা অবস্থায় থাকায় তার মনে হচ্ছে এটা তিশার ফেস। ইভানের সাহস হয় আর তিশার তার স্বপ্ন এসছে। ইভান হাত বাড়িয়ে তিশার মুখে ছুঁয়ে দেখতে চায়। ইভান তনুজা থেকে দুহাত বাড়িয়ে তনুজার মুখে স্পর্শ করতে নেই। তনুজা এক ঝটকা ইভানের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে চেঁচিয়ে বলে উঠল, খবরদার, একদম ছোবেন না আমাকে, একদম ছোবেন না। এবার আমি বুঝতে পারছি সবটা আপনি ইন্টেনশনালি করেছেন। ছি, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? একটা অসহায় মেয়েকে ফাঁসিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করতে পারে।
এরকম একটা লোককে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। আপনি খারাপ, খুব খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি। তনুজার কান্না ভেজা গলা চেঁচিয়ে এক নাগাড়ে বলতে থাকে। তনুজার চিৎকার ইভানের মস্তিষ্ক একটু সচল হয়। চোখের পলক ফেলে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে তাকানোর চেষ্টা করে। পরপর তার স্মরণ হয়ে যায় তনুজার কথা। আজকের ঘটনার নিউরনের সারা জায়গায় ইভান অগ্নিচক্ষু নিয়ে উঠে দাঁড়ায়। তনুজার দিকে এগোতে থাকে, তনুজা পেছতে থাকে। পেছতে পেছতে এক আঙুল ঠেকিয়ে ঢোক গিলে তনুজা বলে, এগোবেন না, আমার কাছে আসবেন না, আসবেন না প্লিজ। তনুজার কণ্ঠে অসহায়ত্ব নর্মাল। ইভেন এতে কোনো হেলদোল নেই। কথা বলতে বলতে তনুজার পিঠে ইয়ারডোপের দেওয়ালে ঠেকে যায়। পেছনের দেওয়াল, সামনে ইভান। অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়ায় সে। ইভান ঢুলতে ঢুলতেই তনুজার দিকে ঝুঁকে বলল, কি বললে তুমি? কি বললে? আমাকে ঘৃণা করবে? আমাকে? কথা শেষ করতে হা করে হাসতে থাকে ইভান। ইভানের এহেন হাসিতে তনুজা ভড়কায়। ইভান হাসি থামিয়ে দাঁত পিষে বলল, তুমি আমাকে কি ঘৃণা করবে? আর আমি ঘৃণা করি গোটা মেয়ে প্রজাতিকেই। মেয়ে প্রজাতি হলো এমন এক পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কীট। এদের আমি প্রচণ্ড ঘৃণা করি। ইভানের মুখ থেকে উটকো বিশ্রী গন্ধ আসলো। তনুজার গা গুলিয়ে আসছে। তনুজা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতেই তাচ্ছিল্য করে বলল, নাটক করছেন না? নাটক? এখন নাটক করে এসব বলছেন? তাহলে এরকম আমাকে ফাঁসিয়ে বিয়ে কেন করলেন? আপনি বিয়েতে রাজি কেন হলেন? আপনি রাজি না হলে তো এই বিয়ে হতো না। আপনি প্ল্যান করে এসব কিছু করেছেন। আপনি সবাইকে বলতেন সে রাতে আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি। ইভান এক হাতে তনুজার মুখের দিকে নিয়ে ঘুরিয়ে নেয়। তনুজার নরম গালের এক হাত ধরে চেপে ধরে বলল, এই মেয়ের প্রতি প্রজাতি খুবই স্বার্থপর, বেইমান। এই মেয়ে প্রজাতি একটা আতঙ্কের নাম। শোনো মেয়ে, ইফতিয়ার ইভানের কাউকে ঠকায়নি। ফাঁসির উদ্দেশ্যে হাসিল করার মন মানসিকতা আর ইচ্ছে কোনোটাই নেই, আর না তো কোনোদিন ছিল। যদি ইভান এরকম চরিত্র হতো তাহলে সে অনেক আগে এরকম কিছু করতে পারত। ইভান স্পর্শ অসহ্য ঠেকেছে তনুজার কাছে। তনুজা প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে এই বিয়েতে রাজি কেন হলেন আপনি? আর বিয়েটা কেন করেই নিলেন? তনুজার গাল আর একটু শক্ত করে চেপে ধরে ইভান। এবার ব্যথায় তনুজার চোখের কোল গড়িয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ইভানের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রাগের দৃষ্টিতে তাকিয়ে সে জবাব দেয়, সবাই যখন তোমাকে দায়ী করছিল, তোমাকে বাজে বলেছিল, জানি না সেই সময় আমার কী হয়েছিল। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা মনে হয়? আমি দয়া করে এই বিয়েতে আমি মত দিয়েছিলাম। কেন জানি সেই সময় আমার মনে হচ্ছিল তোমাকে সবাই সিসি করছে। এর পেছনে আমি প্রত্যক্ষভাবে দায়ী না হলেও পরোক্ষভাবে দায়ী। আর তোমার কি মনে হয় আমি তোমার কথা মতো আমাদের মাঝে কিছুই হয়নি এরকম বললে সবাই বিশ্বাস করতো না? বিশ্বাস করতো না। এই সমাজের লোক কারোর উপকার করতে পারে না, তারা শুধু অন্যের পিছনে লাগতে পারে। এটা তারা খুব ভালো করেই পারে। কাউকে কীভাবে হেনস্থা করতে হয়, কার থেকে প্রিয় জিনিস কেড়ে নিবে, তারা শুধু এই খারাপ জিনিস কাজেই পারদর্শী। এটুকু বলে ইভান হাঁপাতে থাকে সে। হঠাৎ ইভান নিজের উপর বিস্মিত হয়, বিস্ময় নিয়ে আওড়ায়, আরে তোমাকেই সাফাই কেন গাইছি আমি? তোমার কৈফিয়ত কেন দিচ্ছি? তনুজা ইভানের হাত নিজের গাল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে চিল্লিয়ে বলে, ছাড়ুন আমাকে, আর এসব মিথ্যে নাটকীয় কথাবার্তা বন্ধ করুন। আমাকে এত দয়া দেখানো দরকার ছিল না দরকার। ইভানের মেজাজ দপ করে বিগড়ে যায়। তনুজার কথায় তরতর করে তার রাগের পরত সর্বোচ্চ হয়। গলার স্বর চড়িয়ে সে বলল, বলছিলাম না এই মেয়ে প্রজাতি খুব স্বার্থপর। তারা শুধু নিজের দিকটাই দেখে। এই প্রজাতির উপর আমাদের আজীবনের ঘৃণা রয়ে যাবে। আই হেট আই। তনুজা 2 বাহুতে শক্ত করে ধরতে বলতে থাকে ইভান। তনুজা ব্যথায় কুকিয়ে যায়। তনুজা অস্পষ্ট স্বরে বলল, আহ, ছাড়ুন, আমার লাগছে। ইভান তনুজাকে ধাক্কা দিয়ে সে পেছনে ঘুরে যায়। আচমকা ধাক্কা দেওয়াকে তনুজার মাথাটা ওয়ার্ড্রপের সাথে লাগে। ওয়ার্ড্রপের কোণে কপাল লেগে তনুজা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। এক হাতে কপাল চেপে ধরে। তৎক্ষণাৎ হাত জোড়া ভেজা ভেজা অনুভব হয়। তনুজা কপাল চেপে ধরে হাতের সামনে ধরে দেখে লাল টকটকে তরল হাতে লেপটে আছে। তনুজা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ওয়ার্ড্রপের সাথে ঠেস দিয়েই নিচে পড়ে বসে পড়ে। এবার ডানে বামে না থাকে বিছানায় শটান শুয়ে পড়ে। বিড়বিড় করে সে বলে, প্রত্যেকে সেলফিশ, প্রত্যেকেই। ইভানের মাথার বালিশ নেই। 2 পুরুষ দুটো অর্ধেক বিছানার বাইরেই ঝুলছে। পায়ের জুতো জোড়া আছে পুরোই এলোমেলো বিধ্বস্ত অবস্থায় শুয়ে, চোখ বুঝে নাই চোখ জোড়া। তনুজাভাবে বসে বিছানার দিকে তাকিয়ে থাকে ঠাই। ইভান এমন এলোমেলো অবস্থা দেখে ইভানের বলা কিছু কথা পরপর মস্তিষ্কের সরা জাগাতেই তনুজার মনে কিছু একটা প্রশ্ন জাগে। এই লোকটা তাকে ফাঁসিয়ে বিয়ে করতে কেন গেল?
লোকটা কোনো জবর লোকটা কোনো জোর জবরদস্তিও করেনি। লোকটার চোখে মুখে কোনো লালসাও দেখতে পাওয়া যায়নি। যেটা দেখা গেল সেটা মেয়েদের প্রতি তীব্র ঘৃণা। এতই যদি মেয়েদের প্রতি তীব্র ঘৃণা, তাহলে বিয়ে কেন করলো? লোকটার কথা কি তবে সত্যি? সে দয়া দেখিয়েছে অনুজাকে? সেও কি তনুজার মতো পরিস্থিতির শিকার হয়েছে? নূরজাহান সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে, আবার পত্রিকায় চোখ বুলাচ্ছে। তামান্না এক মগ কফি হাতে এসে ধপ করে সোফায় বসলো। শিরিন বউর সাথে কিচেনে। নূরজাহান গলা খাকরি দিয়ে ডাকলো, ছোট বৌমা। শিরিন বিভ্রান্ত পায়ে কিচেন থেকে বের হয়ে আসতে আসতে বলল, হ্যাঁ মা। সেই নবাবজাদি মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি? শিরিন বুঝলো শাশুড়ি মা কাকে মিন করছেন। শিরিন কণ্ঠে খাদ রেখে জবাব দেয়, তনুজা রুমে আছে মা, উঠছে হয়তো, বাচ্চা মেয়ে লজ্জা পাচ্ছে হয়তো, তাই বেরোচ্ছে না। বাচ্চা মেয়ে। ওর এই বয়সে আমাদের সময় মেয়েরা কয় বাচ্চা মা হয়েছে, সাথে ভোর সকালে উঠে বাড়ির সবার জন্য রান্না করতে হতো। যাই হোক, এত বেলা করে ঘুমানো এসব আমার পছন্দ নয়। যেভাবে হোক বিয়ে যেহেতু হয়েছে, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিও। আর তাকে বলো তার স্বামীকে ওইসব ছাইপাস ছাড়াতে। মেয়ে মানুষ চাইলে সব পারে। শিরিন ঘাড় নেড়ে হ্যাসযোগ জবাব দেয়। তামান্না কফির মগে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, মা আমি বুঝলাম না ওই মেয়েকে কেন এই বাড়িতে বউ করলেন। একটা থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে, যার বাবার চরিত্র ভালো না। আচ্ছা ফ্যামিলির কথা না হয় বাদই দিলাম, মেয়েটাও তো আহামরি কিছু নয়, না সুন্দরী আর না স্মার্ট, কোনোটাই না। এভারেস্টও পারে না। ধুর মা, তুমি কেন যে ইভানের সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে? আমি আমাদের ইভানের জন্য স্মার্ট দেখে জানা কাটা পরীর মতো একজনকে খুঁজে দিতাম। আমার এক বান্ধবীর মেয়ে ছিল, খুব সুন্দরী আর ওভার স্মার্ট। নূরজাহান মেয়ের দিকে তীক্ষ্ণ চোখেই তাকাতেই তামান্না থেমে যায়। নূরজাহানের কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলল, স্মার্ট দিয়ে সংসার হয় না। আর ভুলে যেও না, তোমার মা কোনো কিছুর কৈফিয়ত দেয় না, তাই এরকম নির্বোধের মতো কথা পুনরায় বলবে না। বৃদ্ধ নূরজাহান চোখে মুখে একটা রাজকীয় ভাব আছে। এটা তার প্রত্যেক সূত্রে পাওয়া। খানদানি বংশের মেয়ে সে, বয়স হলেও বাড়ির প্রধান সিদ্ধান্তদাতা সে। তামান্নারা শব্দেরই উচ্চারণ করল না। কিছুক্ষণ পর শিরিনকে উদ্দেশ্য করে নূরজাহান আদেশের সুরে বলল, ইভান দাদুভাইকে বলে দিও দেবদাস বনে না চলাচল করে, আগের মতো অফিসে কাজে মনোযোগ দিতে। একের পর এক ব্যবসায় লস হচ্ছে তার জন্য। এরকম হতে থাকলে ব্যবসা লাটে উঠবে। ঠিক আছে। বলে শিরিন যেতে দিবে। তন্নির মধ্যে নূরজাহান বললেন, নাত বউকে এবারই সব নিয়মকানুন শিখিয়ে দিবে। আর বলে দিও তার কলেজে যাওয়ার দরকার নাই, সে ঘর সংসার করুক, স্বামীর সংসার আগলে রাখুক। আর শোনো, তাকে এ বলে দিও যা হবার হয়েছে। এরপর আমার বাড়ির সম্মানহানিকর কিছুর যদি এতটুকু আভাস পাই, তাহলে কিন্তু আমি ওই মেয়ের আর কোনো সুযোগ দেব না। ওই মেয়ের জন্য আমার বাড়ির সম্মান ক্ষুণ্ণ হবে, এমন কিছু দেখলে সেদিনই ওই মেয়ের শেষ দিন। এই বাড়িতে তার কোনো আশ্রয় হবে না। তাই ওই মেয়ে সাবধান করে দিও। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তামান্না একপাশে বসে আটাইতে করতে থাকে। শিরিন মাথায় কাত করে ছোট্ট করে জবাব দেয়, জি মা। তনুজা ওভাবে বসে কাঁদতে থাকে। একটা পর্যায়ে চোখ দুটো লেগে যায়। শেষ রাতের দিকে হাতের ঘুমিয়ে পড়েছে সে। মাথা ওয়ারড্রপের সাথে ঠেকিয়ে পা দুটো ফ্লোরে সরিয়ে রাখে। এভাবে একটা বিধ্বস্ত যন্ত্রণার রাত কাটে তনুজার। এরই মধ্যে দরজার শব্দ হতেই দরফড়িয়ে উঠে দেয় তনুজা। দরজা থেকে একবার তাকাই তো আরেকবার বিছানায় উপচে পড়ো উবুড় হয়ে ঘুমিয়ে আছে ইভান। মুখের একপাশ তার বিছানায় সাথে লেপটে আছে। এলোমেলো চুলগুলো কপাল ছড়িয়ে ক্রমেই নিচে নেমে আসছে। তনুজা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে গাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে দরজার দিকে এগোয়। দরজা খুলতেই বুয়া মাজেদকে ফাঁকা চোখে তাকেই বলে উঠল, খালাম্মা ডাকতেছে তোমারে, তাড়াতাড়ি যাও, কথা আছে নাকি? খালাম্মা মানে নূরজাহান। এই বাড়িতে আসার পর এই মহিলাটি তনুজা ভয় পেত। কেমন সময় গম্ভীরভাবেই হয়ে থাকতো। তারপর কাল যা করলো তারপর থেকে তো জনমের মতো ভয় পায় তনুজা। নূরজাহান কোনো সকাল ডাকছে এই কথা ভাবতে ভাবতে তনুজা ভাবনার মাঝেই মজাস্বর কণ্ঠে বলল, এবার সঙ্গের মতন খাড়িয়া না থাইকে তাড়াতাড়ি যাও, নইলে বুড়ি চেইত্তা যাইব। বুড়ির বয়স বাড়ছে তো দেমাক আর কথার জাস এখনো কমে নাই।
মজাদার এইরূপ কথায় আবার অবাক হয় তনুজা। সবসময় মালিককে সম্বন্ধ কীভাবে বলছে, অথচ সামনে থাকলে থরথর করে কেঁপে হুজুরে করে সম্মান দিত। ভঙ্গি শ্রদ্ধা দেখায়, খালাম্মা আম্মা করে মুখ ফুলে ফেনা তুলে ফেলে, অথচ এই তুচ্ছল্য করে বুড়ি বলছে আরও রাক্ষোভ প্রকাশ করছে। আড়ালে মানুষের কতই রূপ। তনুজা ওয়াশরুম থেকে চোখ মুখে পানি ছিট দিয়ে রুমে বের হয়ে দোতলার করিডোর দিয়ে ভয়ে ভয়ে যাচ্ছিল সে। এমন সময় একটা হাতে টান পায়, হাসকায় তনুজা, গাড়ি ঘুরে দেখতে পায় ধরে উঠে বুক, অস্পের সরে আওড়ায়, দিব্য। দিব্য মাত্র বাড়ি ফিরল। সে নিজের রুমে যেতে তনুজা যেতে দেখে ভাবে তনুজা সব বলবে, ইভানের মুখ খুলবে। ইভান হচ্ছে তার থেকে প্রতিশোধী তনুকে বিয়ে করছে, তনুজা এইসব বলবে, আর ইভানকে সরাসরি ডিভোর্স দিতে বলবে। একরে যে তনুজার চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে। দিব্য পরিপূর্ণ তনুজার দিক যায়। তনুজা কপালে আঘাতের চিহ্ন দেখে দিব্যের কপালে গাঢ় ভাস পড়ে। দিব্যর মনে হয় এইসব কিছু ইভান করছেন, হয়তো যুদ্ধবস্তি। একটু ভাবতেই দিব্যের রাগ আকাশচুম্বী হয়। দিব্য অস্থির হয়ে তনুজার কপালে স্পর্শ করে বলে, তনু, এসব কী করে হলো? এসব ইভান করছে না, ও তোমার সাথে জোর করছে, ওর তোমার গায়ে হাত তুলেছে। আমি ওকে শেষ করে ফেলবো। আই কিল হিম, আই রিপিট, আই কিল হিম। তনুজা দিব্যর হাতটা নিজের কপাল থেকে সরিয়ে দেয়, পরপর বলে উঠল, না দিব্য, তুমি যেমন ভাবছো এমন কিছুই না। তাহলে তোমার কপালে আঘাত কিসের? এটা কি করে হলো? তনুজা কেন জানি সত্যিটা বলতে ইচ্ছে করলো না, তাই লোকটা হয়তো ইচ্ছে করে আঘাত করেনি। লোকটা বুঝতে পারেনি যে তনুজার আসল কথাটা লুকায়, মিথ্যেই বলে। এটা এটা আমি তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, আর দরজার কোনায় লাগে। উফ, দিব্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। তনুজা আঁখি চোড়া ছলছল করছে, আবার ভয়ও লাগছে। তার পোড়া কপাল, আবার কেউ কোন সময় তাকে তার দিব্যকে কথা বলতে দেখে সেটাই নিয়ে আবারও কি কাহিনী হয়ে যায়। তাই দিব্য সাথে কথা বলতে বলতে তনুজার ভয় আর অস্বস্তি লাগছে। আবার অদৃশ্য একটা বাধাও তনুজাকে শাসাচ্ছে। দিব্যের সাথে আর কোনো কথা নেই। দিব্যর দিক থেকে তার দৃষ্টি, তার মন সংযম করতে হবে। এটা পাপ, কিন্তু মন যে রীতিনীতি কথা বলছে সহজেই মানতে চায় না। বিবেক দিয়ে না ভেবে আবেগে ভাসাতে মন চায় না। মনের লাগাম টেন ধরার এত সহজ নয়। চন্দ্রিকা কাঠি খানিক কথা নয়। তনুজার বুকের ভিতরে মরুর সাইমন বইছে। তার ভীষণ কষ্ট হচ্ছে, তাতে দাঁত চেপে সে নিজেকে স্বাভাবিক রাখছে। আচমকা দিব্য তাঞ্জোর মুখটা দুহাতে আজর করে বলল, তনু, আমি সারা রাত অনেক ভেবেছি, ভেবে যা বুঝলাম এসবের জন্য ইভান দায়ী। ইভান আমার থেকে রিমাস নিতে এসব করছে। আমি মাম্মায়ের কথা মতো আর চুপ থাকতে পারলাম না। আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবই, আই প্রমিস। তনুজা দিব্যের হাত দুটো মুখ থেকে সরিয়ে দেয়, ভরাট স্বরে বলে ওঠে সে, দিব্য সরি, তুমি বাদ দাও, তা আর হয় না। আর আমি নিজেকে নিয়ে ভাবি না। নদীর স্রোতের মতো জীবনকে তার আপন গতিতে ছেড়ে দিয়েছি আমি। দেখতে চাই ভাগ্য আমাকে কতটা কাঁদাতে পারে। নিজেকে নিয়ে নতুন করে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দিব্য অস্থির চিত্তে বলল, তনু, তুমি যা চাও তা তোমার সাথে যে চিট করছে তাকে সাজা দিতে হবে, নাকি তার থেকে চিটিং করে কাজে সফল হতে দিব নাকি সোজা হতে দিব? তুমি ইভানকে ডিভোর্স দিও তনু। আমি তোমার পাশে ভাবি থাকবে। আমি উকিলের সাথে বলবো তোমার আর ইভানের ডিভোর্সের ব্যবস্থা করতে। তনুজা ঠোঁট প্রসারিত করলে কিছু বললে না। এমন মুহূর্তে আচমকা নূরজানের গলা শুনে তনুজার পিলে চমকে উঠল। ভয়ে আতঙ্কে হাত পা জমতে শুরু করল তনুজার। ঘর পড়া গরু সিন্দুরে মেঘ দেখলেই ভয় পায়। তনুজার অবস্থা এখন এমন হয়েছে। তনুজা ভয়ে ভয়ে ছিল না জানি দিব্য আর তাকে নির্জনে কথা বলতে দেখে। আবার কে কি কুসংস্কার রটে বা সে কে জানে। একেতে যে কোনো দোষ না করতেই তার উপরে এক বদনাম হয়েছে। এখন দিব্যর কথা প্রত্যুত্তর দেওয়ার আগেই নূরজানের বাসখাই গলা কর্ণচার হতেই ভয়ে আতঙ্কে তনুজার হাত পা কাঁপতে থাকে। কই সেই নবাব বেটি, কই? কোন সময় না তারে ডাকছি, এখনো তার চাঁদ মুখের দর্শন হলো না। তা সে কি মনে করে নিজেরে? নূরজান চেঁচিয়ে তাচ্ছিল্য করে বলতে থাকে। তনুজা তড়ি উল্টে ঘুরে দাঁড়ায়। তনুজার বুক কাঁপছে। উফ, ওপরে আসছে নিদুন। না জানি দিব্য আর তাকে দেখে কি রিয়াক্ট করে বসে। তন্নের মধ্যে শিরিন কণ্ঠ আসলো, মা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়া আপনার হাঁটুর ব্যথা বাড়বে তো, আপনি নিজেই বসুন, আমি তনুজাকে ডেকে দিচ্ছি। দোতলায় বারান্দায় দাঁড়িয়ে শিরিন বলে। নূরজাহান সিঁড়ির প্রথম ধাপ দাঁড়িয়েছিল, গভীর স্বরে জবাব দিল,
আচ্ছা ঠিক আছে, তাজের নিচে আসতে বলো। তা তাকে ডাকার জন্য কি জনে জনে মানুষ রাখা লাগবে নাকি? যত সব। বাড়ির বউ, কোনো দায়িত্ব নেই, কাণ্ডজ্ঞান নেই। আরে বউদের কাজই থাকে সকালে উঠেই চুলোর পাশে যাওয়া। আনমনে বকবক করতে করতে নূরজাহান প্রস্থান করতে থাকে। তনুজা দিব্যর দিকে ঘুরে না তাকিয়ে ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে বলল, বাদ দাও দিব্য, আমি চাই না আমার জন্য নতুন করে তোমাদের সংসারে কোনো ঝামেলা হোক। আর তুমি যা বললে সেসব এতটা সহজও নয়। এখানে তুমি একা নয়, তোমার সাথে তোমার পরিবার আছে। তারা তোমার সাথে আমাকে কখনোই আর মেনে নেবে না, আর তার সম্ভবও নয়। আর আমি অদৃশ্য শক্তিতে বিশ্বাস করি, কেউ অন্যায় করলে তার বিচার হবেই। আমার সব অভিযোগ উপরওয়ালার কাছে দিলাম। সর্বোচ্চ অথরিটিও আমার সাথে হওয়া অন্যায়ের বিচার করবে। এক নাগাড়ে বলে পা চালায় তনুজা। দিব্য এক হাত বাড়িয়ে রাখে। তনুজা, তনুজা তুমি বোঝার চেষ্টা করো। কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি তোমার পাশে, আমি থাকবো। অন্য কাউকে তোমাকে মেনে নেওয়ার দরকার নেই। তনুজা থামে না, ফিরে তাকায় না। শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে লম্বা বা ফেলে। তনুজার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে কান্নার সংবরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এমন সময় গভীর কণ্ঠ আসলো। সাথে সাথেই তনুজা পা দুটো থেমে যায়। দাঁড়াও তনুজা। দিব্য তড়িৎ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। তনুজা ধীরে ধীরে পেছন ঘুরে তাকায়। মুখ বয়ে অসন্তুষ্টের ছাপ নিয়ে মুখটা কালো করে শিন দাঁড়িয়ে আসছে। পরপর এগিয়ে আসলেন। ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আদেশের সুরে বললেন, রুমে যাও দিব্য। দিব্য নড়নচড়ন নেই। দিব্য মায়ের দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে। এবার কণ্ঠটা একটু জড়িয়ে খানিকটা ধমকের সুরে বললেন, কথা কানে যায়নি তোমার? রুমে যাও, নিজের রুমে যাও। দিব্য দেওয়ালে ঘুষি মেরে রাগটা মেটানোর চেষ্টা করে। অতঃপর গটগট পা ফেলে প্রস্থান করে। তনুজা চিবুকের সাথে লেগে আসছে। দৃষ্টি নুইয়ে তনুজার শাড়ি আঁচলে আঙ্গুলের সাথে মুচড়িয়ে যাচ্ছে। শিরিন তীক্ষ্ণ চাহনি চেয়ে শান্ত গলায় বলল, আশা করি তুমি বুঝদার হবে। তোমার থেকে অবুঝের মতো আচরণ, কাজ কারবার কোনোটাই কাম্য নয়। তুমি এবারের বড় বউ, নিজেকে সেভাবেই গড়ে নিবে। আর দিব্য সম্পর্কে তোমার দেবর কথাটা মন মস্তিষ্কে গেঁথে নিবে। বিয়ের আগে অনেকেরই রিলেশন থাকে। বিয়ে হলে সেসব ভুলে স্বামীকে আপন করে নেওয়াই একটা ভালো মেয়ের বৈশিষ্ট্য। স্বামীকে আপন করে সুন্দর করে মন দিয়ে সংসার করাই বুদ্ধিমানের কাজ। পিছুটান রাখতে নেই। আমি চাইবো তুমি নিজেকে দিব্যর কাছ থেকে দূরে রাখবে। তুমি যদি দিব্যকে সুযোগ না দাও তাহলে দিব্য প্রশ্রয় পাবে না। দিব্য নিজেও দ্রুত গ্রো আপ করতে পারবে। আর শোনো, যত দ্রুত সম্ভব ইভানের সাথে তোমার সম্পর্কটা স্বাভাবিক করে নাও। যা বললাম মনে রাখবে। নেক্সট যেন তোমার আর দিব্যর একসাথে না দেখি। আর মা ডাকছে, মায়ের রুমে তাড়াতাড়ি যাও। তনুজা কলের পুতুলের মতো দাঁড়িয়েছিল। ঠিক পুতুলের মতন গাঁটটা নাড়িয়ে মিহি স্বরে বলে, ঠিক আছে। নূরজাহানের বড় আলিশান রুমটা ঠিক মাঝখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তনুজা। নূরজাহানের রুমটা এক কোণে থাকা পুরোনো আমলের সিন্দুকের ভেতর থেকে একটা গহনার বক্স বের করে আনলেন। সেটা হাতে নিয়ে বিছানার আয়েশ করে বললেন নূরজাহান। তনুজা দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে, এদিকে আসো। তনুজা গুটি গুটি পা ফেলে এগোয়। নূরজাহান ইশারা করে বললেন, বসো এখানে। তনুজা রোবটের মতন বিছানায় একপাশে সম্পূর্ণে বসে। নূরজাহান গয়নার বক্স তনুজার হাতে দিয়ে বললেন, আজ থেকে এই গয়নাগুলো তোমার। এর ভেতরে একটা সীতাহার, এক জোড়া ঝুমকো আর দুটো রুলি আছে। এসব পুরোনো দিনের স্বর্ণের তৈরি গয়না, একদম খাঁটি, একটু খাতনি। এগুলো আমার ছিল, আমার ইউয়ানের বউয়ের জন্য তুলে রেখেছিলাম। তনুজা অভিনবতি শূন্য হয়ে আছে। তনির মধ্যে কোনো ফিলিংস আসছে না। সে যেন এক জড় পদার্থ। বক্সটা হাতে ধরে নিশ্চুপ হয়ে আছে। সোনাদানা এইসব তার মোটেও এক টুকরো প্রশান্তি আনতে পারছে না। নূরজাহানের পা দুটো ছড়িয়ে বেডের হেডের সাথে হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোনো মেয়ে, ইভান আমার বংশের প্রথম প্রদীপ। আমার বড় ছেলের একমাত্র সন্তান হলেও আমার বড় দাদু ভাই। তাই ইভান দাদু ভাইয়ের আমার অনেক আদরের। আমার দাদু ভাইকে ভালো রাখা, সুখে রাখা তোমার দায়িত্ব। আমি আর কয়দিনই বাঁচবো। বাবা মা হারা এতিম ছেলেটাকে সুখে রেখো, কখনো কষ্ট দিও না। শেষের কথাগুলো বলতে বলতে কঠিন হৃদয়ে নূরজাহানের গলাটা কেমন ভারী হয়ে আসলো। থামলেন একটু। তনুজার চোখ তুলে নিরেট চাহনি নিন্দের দিকে তাকালো। কঠিন শক্ত মনের নূরজাহান ভেতরেও যে একটা নরম মন আছে, সেই রূপে সাথে তনুজার আজকের প্রথম পরিচয় হয়। তনুজা ফ্যালফাল করে চেয়ে রইলেন। বড় বড় শ্বাস ফেলে নূরজাহান ফের বললেন, তুমি ইভানের বউ,
তাই তার অতীত সম্পর্কে তোমার জানাটা জরুরি। আর সব কিছু জেনেই একজন উত্তম জীবনসঙ্গী হয়ে তোমার স্বামীর সাথে অমৃত্যু পর্যন্ত থাকবে। অতীত শব্দটা মস্তিষ্কের ক্যাচ করতেই তনুজার মধ্যে জানার জন্য একটা অদৃশ্য আগ্রহ কাজ করে। তনুজা তার সমস্ত মনোযোগ নূরজাহানের কথা শ্রাবণ দেয়। নূরজাহান বলতে থাকে, ইভানের বয়স তখন 7। সেই সময় তার চোখের সামনে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা ছেলেটার মনের উপর এর ব্যাপক প্রভাব পড়ে। সে আর বলো না, কি থেকে কি হয়ে গেল। বাড়ির সবাই একসাথে নিজের কেনাকাটা করতে গিয়েছিল, বড় বৌমা, ছোট বৌমা, তাদের বাচ্চারা আর সাথে তামান্নারা। কেনাকাটা শেষে বের হয়ে ইভান দাদুভাই বায়না ধরে সে রাস্তার পাশে বিক্রি হওয়া বেলুন নিবে। এক লোক রাস্তার পাশে বাচ্চাদের খেলা নিয়ে বসেছিল। বড় বৌমা ইভানের সাথে করে রাস্তার পাশে কিনতে যায়। সেই সময় দিব্য দাদুভাইকে ওদের পিছু যায়। বড় বৌমা ওদের দুজনকেই ইচ্ছে অনুযায়ী একজনকে বেলুন আরেকজনকে বল কিনে দেয়। বড় বৌমা লোকটাকে টাকা দিচ্ছিল, এর মধ্যেই দিব্য দাদুভাই দুষ্টুমি করে ইভানের বেলুন ফাটিয়ে দেয়। ইভান রেগে গিয়ে দিব্যকে থেকে বল কেড়ে নিয়ে রাস্তায় বরাবর ছুঁড়ে ফেলে। দিব্য দৌড়ে বল আনতে যায়। দিব্যর বয়স তখন 5.5। এটুকু বাচ্চা অত বোঝেনি। বড় বৌমার টাকা দিয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে দিব্য রাস্তার মাঝখানে চলে যাচ্ছে আর দ্রুত গতিতে একটা ট্রাক ছুটে আসছে এদিকে। বড় বৌমা আগে পিছে না ভেবে ছুটে যায়, দিব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু তার ভাগ্য হয়তো সেদিন ওখানেই তার মৃত্যু লেখা ছিল। নিজে সরতে পারেনি, বেপরা গতিতে আসা ট্রাকটার নিচে। ইস! কঠিন মনে নূরজাহান বলতে বলতে হঠাৎ ঝরঝরিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। তনুজার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তনুজা শুধালেন, আন্টি, তামান্না আন্টি, ওনারা সেই সময় পাশে ছিলেন না? নূরজাহান কাপড়ে আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিলেন। তামান্না গাড়িতে ছিল আর ছোট বৌমাও গাড়ির কাছে ছিল। ঘটনাস্থলে বড় বৌমা প্রাণ চলে যায় আর দিব্য হাত পা ছিলে আর কপালে হালকা আঘাত পায়। এখানেই সব শেষ হয় না। এখান থেকে শুরু হয় ইভান দাদুভাইয়ের কষ্টের জীবন। বছরখানেক পর ইভানের বাবা আমি জোর করে বিয়ে দেই। ছেলে মানুষ এভাবে একলা কিভাবে থাকবে। তারপর বাচ্চা ছেলেটার দেখাশোনার জন্য বিয়ে দেই। ইনসি তাক নতুন বউ আর ইভান নিয়ে চট্টগ্রাম থাকতো ব্যবসার জন্য। ওর কখনো আপন হয় না, কথাটা যথার্থ, সত্যি হয় না। হয়নি ইভানের সৎমা আপন, হয়নি ইনসিয়াত ব্যবসার কাজে ব্যস্ত থাকে। এদিকে সৎমা আদর স্নেহ করতো না, যত্ন নিত না, বরং অবহেলা অত্যাচার করত। মায়ের মৃত্যুর পর থেকে চঞ্চল ইভান স্বভাব পাল্টে যায়। আগের মতো কারোর সঙ্গে মিশতো না, খেলতো না, সব সময় একলা থাকতো। বছর একবার চট্টগ্রাম গিয়ে ইভানকে দেখে আসতাম। আমার উপস্থিতিতে ইভানের সৎমা বুঝিয়ে দিত না ইভানের উপর করা অবহেলা অযত্ন। ইভানের নিষ্প্রভ দেখে ভাবতাম মায়ের জন্য হয়তো এমন হয়েছে। সময় গেল, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। ছেলেটা আদর যত্ন পেলেই আগের মতো চঞ্চল স্বাভাবিক হয়ে যেত। বুঝলাম ঠিকই, কিন্তু অনেক দেরিতে, খুব বেশি দেরি হয়ে যায়। ইভান যখন ক্লাস 8-এ পড়ে সেই সময় ইসনিয়াত স্টক করে, এক সাইড প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তখন নতুন বউয়ের আসল রূপ জানতে পারি। আমার অসুস্থ ছেলেকে রেখে কমাস পরে ঢাকা পয়সা গয়নাগাটি নিয়ে নতুন বউ পালিয়ে যায়। দিনের পর দিন ছোট ছেলেটা তার বাবার উপর অযত্ন অবহেলা দেখেছে, সাথে নিজের অত্যাচারিত হয়েছে। তারপর ইভান আর তার বাবাকে এখানে নিয়ে আসি। ইভানের পড়াশোনা 1 বছর গ্যাপ যায়। এখানে দিব্যর স্কুলে একসাথে ভর্তি করি ইভানকে। অল্প দিনেই ছোট বড় হয়। ইভান দিব্য ছোটবেলা থেকে তুই তুকারি করে নাম ধরেই ডাকতো। একসাথে দুজনে পড়তে থাকি। ইভান ইন্টারে পড়াকালীন তার বাবাও না ফেরার দেশে পাড়ি দেয়। অনার্স পাস করার পরেই ইভানকে আমি অফিসে বসতে বলি। ইভান মাস্টার পড়তো আর চাচা চাচির সাথে অফিসের ব্যবসাও সামলাতো। চলছিল মোটামুটি সব কিছু। এর মধ্যে কিছুদিন পরে ইভানের বিয়ের কথা বলতেই ইভান নিজস্ব পছন্দ আছে তা জানায়। যদিও আমি প্রেম প্রীতি এসব সম্পর্কে পছন্দ করি না। ইভান দাদুভাই এতিম ছিল, বিধায় আমি এক বাক্যে রাজি হয়েছিলাম। দাদুভাইয়ের বাগদান হলো, বিয়ের দিন আসলো। জানি না কি হলো, বিয়ের দিন কোণে পালালো। পার্লার থেকে কোণে কমিউনিটি সেন্টারে আর ফেরেনি। কি একটা চিঠি লিখে সে মায়া উধাও হয়ে গেল। এরপর থেকেই ইভান একদম পাল্টে যেতে থাকে। নূরজাহান হতাশার নিঃশ্বাস ফেলল।
হতচ্ছাড়ি ওই মায়ের জন্য আমার দুই দাদু ভাইয়ের সম্পর্ক খারাপ হয়। ইভান দাদু ভাই, দিব্য দাদু ভাই দোষ দেয় এই মায়েরে পালাতে দিব্য সাহায্য করেছে। কিন্তু কথা হলো, ওই মেয়ে কি ছোট খুকি? অত বড় মায়ারে কাউকে ফসলানো লাগে? সব দোষ ওই হতচ্ছাড়ার সামনে পেলে শিল্পাটায় ফেলে পিষতাম। অসভ্য মেয়ে মানুষ কোথাকার। তুই যদি বিয়ে করবি না, তার জন্য তোর বিয়ের দিন পর্যন্ত আশা লাগে? আগেই তো বলতে পারিস বিয়ে করবি না, আর আগে রং ঢং করিস কেন? এতক্ষণে বীরদনাথ নীল মুখটা মুহূর্তের আগে লাল হয়ে আসে নূরজাহানের। যেভাবে বলছে মনে হচ্ছে সামনে থাকলে কাঁচায় চিবে খেয়ে ফেলতো, যাতে করে একটু হলেও রাগ মিটত তনুজার অবচেতন মন আওড়ায়। তার মানে লোকটা এই জন্য মেয়েদের ঘৃণা করে? সৎ মায়ের অত্যাচার, সৎ মা বাবাকে অসুস্থ রেখে পালিয়ে গেছে, আবার ওনার ভালোবাসার মানুষটিও হঠাৎ বিয়ের দিন পালিয়েছে। তবে কি এজন্যই সত্যি উনি আমাকে দয়া দেখিয়ে বিয়ে করেছে? তাহলে ওনার আর আমার সাথে ঘটে যাওয়া এই বাজে ঘটনার পিছনে কার হাত আছে? কে সে? আর তার উদ্দেশ্যই বা কী ছিল? আমাকে এ সব প্রশ্নের উত্তর জানতেই হবে। তনুজা ভাবনার ভাঙে নূরজাহানের কর্কশ গলার আওয়াজ শুনে। এই মাইয়া, এই এতক্ষণ তোমার কাছে এসব বললাম মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো ইভান দাদুভাইয়ের সকল কষ্ট ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব তোমার। মেয়ে মানুষ চাইলে সব পারে। ইভান কি ছাইপাস খায়, এজন্য ডাক্তার দেখিয়েছি, কাউন্সিলিং করা হয়েছে, তবুও ওসব না গেলে সে থাকতেই পারে না। ডাক্তার বলেছে অতিরিক্ত মদ এভাবে খেতে থাকলে শরীরের জন্য ক্ষতি হবে, বড়সড় ব্যাধি বাঁধতে পারে। এখন তোমার কাজ স্বামীকে দেখভাল করা, ওসব ছাইপাস ছাড়ানো। আমি বুদ্ধি দিই, তাড়াতাড়ি বাচ্চা নাও। বাচ্চা নিলে সংসারের প্রতি টান মহব্বত হবে, তখন এই সুন্দর পৃথিবীতে আরো দীর্ঘদিন বাঁচতে ইচ্ছা হবে, নিজের প্রতি যত্নবান হবে। আর তুমি বাচ্চার কথাটা বলে কয়ে ওসব ছাড়তে বলবে, বুঝেছো? তনুজার চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভাষা ভাষা চোখ দুটো কালোমণি স্থির হয়ে তাকিয়ে আছে বোকার মতো। তনুজা হ্যাঁ বা না কিছুই বলে না। তনুজা থমারে নির্বাক থাকে। তনুজা রুমে যায়, মুখটা তার মলিন হয়ে আছে। জীবনে তাকে কোথায় এনে দাঁড় করালো, সে ভাবতে পারছে না এখন কি করবে। তনুজার হাতের বক্সটা রাখলো। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তনুজা দাঁড়িয়ে কিছুক্ষণ জীবনের মোড় থেকে কোথায় আনলো সেসব ভাবনায় মগ্ন। তন্নি মধ্যেই ওয়াশরুম সোজা খোলার শব্দ হয়। শব্দ শুনে ভাবনা থেকে বেরিয়ে তনুজার সামনে তাকায়। ইভানের পরনে সাদা তাওয়ালে হাঁটু অব্দি, বুকের রোমগুলো ভিজে ল্যাপট হয়ে আছে। কপালের উপর থাকা চুলগুলো থেকে টপটপে পানি ঝরছে। ইভানের শ্যামবর্ণ মুখটা সদ্য গোসল নেওয়া স্নিগ্ধ লাগছে। ইভান সামনে তাকিয়ে দুইজনের চোখাচোখি হয়। ইভানের চোখে চোখ পড়তেই তনুজার দৃষ্টি নামিয়ে নেয়। তনুজা হঠাৎ অস্বস্তি ঠেকছে। ইভান ওর মতন সোজা ক্যাবিনেটের সামনে এসে দাঁড়ায়, তারপর পোশাক বের করে বিছানায় রাখে। তনুজা ব্যালকনিতে যাবে বলে ওর তড়িঘড়ি করে পা পাড়ায়। হঠাৎ ফ্লোরে থাকা কার্পেটে পা বেঁধে উষ্টা খায় তনুজা। আর এদিকে ইভান শার্ট প্যান্ট বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে বলে এগোচ্ছি। এমন সময় তনুজা উষ্টা খেয়ে তার গায়ের উপরে পড়ে। আচমকা বড়াই ইভানের ব্যালেন্স রাখতে না পেরে তনুজার কোমর এক হাত ধরে দুইজনে ফ্লোরে ঢপাস করে পড়ে যায়। তনুজার কোমর এক হাত ধরে আসে ইভান। উন্মুক্ত কোমরের ঠান্ডা হাতের স্পর্শ অনুভব হতেই তনুজার গা শিরশির করে ওঠে। কেমন একটা অদ্ভুত শিরশিরানি বয়ে যায়। তনুজার বলে শরীর মৃদু কেঁপে ওঠে। ইভানের উন্মুক্ত বুকের উপর পড়ে আছে তনুজা। তনুজার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। রীতিমতো তনুজার বুক কাঁপছে। ইভান তার গায়ের উপর থাকা তনুজার ভীত ফেস আর মায়াভরা চোখের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রয়। তনুজা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে মিহি স্বরে আওড়ায়, হাতটা সরান। ইভানের হুঁশ হয়। তড়িৎ সে তনুজার কোমর থেকে হাতটা সরিয়ে দেয়। তনুজা দ্রুত উঠে দাঁড়ায়। ইভান নিজে অপ্রস্তুত হয়। পরপর ইভান উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠেই শুধায়, ঠিক আছে তুমি? কোথাও লাগেনি তো? তনুজা উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। পায়ের নখ দিয়ে ফ্লোর খুঁড়ছে সে। তনুজা মিনমিন স্বরে বলে, ঠিক আছে, আমি লাগেনি। ইভান নিজেই নিজের করা প্রশ্নে বিস্মিত হয়। বাব্বা, সে যেছে কোনো মেয়ের খোঁজ নিচ্ছে আর আঘাত লেগেছে কিনা জানতে চাইছে। আচমকা নিজের এমন কাণ্ডে করে ইভান নিজেই তাজ্জব বনে যায়।